ওকে, তো এখানে বলছে মঙ্গল গ্রহের ব্যাস ৬০০০ কিলোমিটার, এর পৃষ্ঠে জি এর মান 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে মঙ্গল গ্রহকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? তাইলে মুক্তিবেগের আমরা ফর্মুলা জানি, এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু √2 gm ডিভাইডেড বাই আর, ভূপৃষ্ঠ থেকে যদি মারে। আবার আমরা কিন্তু এটাও জানি g ইজ ইকুয়ালস টু gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এইখানে gm ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, জি আর স্কোয়ার, ওইটা দ্বারা যদি রিপ্লেস করো 2g আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার ফলে আমাদের ফর্মুলা আসবে 2gr। এটা কিন্তু একটা ফর্মুলা, আমি তোমার একটু প্রমাণটাও বের করে দেখাইলাম, বাট এটা কিন্তু একটা ফর্মুলা, মুক্তিবেগেরই একটা ফর্মুলা আছে, এসকেপ ভেলোসিটি ভিই ইজ ইকুয়ালস টু √2gr। তাহলে এখানে আমরা একটু ডেটাগুলো ইনপুট দিই, তাহলে ডেটাগুলো ইনপুট দিলে আমরা কী পাবো, 2 ইন্টু জি এর মান 9.8 না, এখানে মঙ্গল গ্রহের জি বইলা দিছে, যেটা হলো 3.8। আর এটা কিন্তু গ্রহটার ব্যাস, গ্রহটার ব্যাসার্ধ না কিন্তু, আর একবার বলি, গ্রহটার ব্যাস বলা আছে ৬০০০ কিলোমিটার, তার মানে ব্যাসার্ধ কত, ৩০০০ কিলোমিটার, তার মানে ৩০০০ ইন্টু 10⁶। ওকে, তাইলে আমরা এই পর্যন্ত আসলাম। এখন এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর ছাড়া একটু বলা যায়, ক্যালকুলেটর ছাড়া একটু কঠিনই বলা যায়, অত কঠিনও না, মানে মোটামুটি ধরলাম। তো এই ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশনটা কইরা, আমি তোমার আগেই বলছিলাম না যে ক্যালকুলেটর ছাড়া একটা ট্রিক শিখাবো যাতে তোমার ঢাকা ভার্সিটি মেডিকেল সব হয়ে যাবে, এই ক্যালকুলেশনটার মাধ্যমে আমি একটু দেখাই ওই ট্রিকটা কি। তো ট্রিকটা খুব সিম্পল অ্যান্ড ফাস্ট ফরওয়ার্ড, তোমরা হয়তো আগে বুঝেও গেছো। আমাদের 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে যদি আমরা কোনো মতে একটু গেস করতে পারি এই অপশনটা হবে, সেটি আমরা অ্যান্সার দিব, তাই না? আমাদের তো অপশন তো ডাইরেক্ট উত্তর লেখা লাগবে না রিটেনে, তোমাদের কি একটা গেস করা লাগবে যে এইটা হইতে পারে। তো আমরা 4টা অপশন দিয়ে একটু ওইটা বের করে দেখাই যে আমরা বুঝতে পারি কি না এই 4টা অপশনের কোনটা হবে। তো এইটা করার জন্য আমাদের যেটা করা লাগে সেটা হলো, এই যে যখন দশমিক টাইপের জিনিস সংখ্যাগুলো পাবা, ওগুলোকে তোমরা হয় পূর্ণ সংখ্যা অথবা 0.5 নিয়ে যাবা। 0.5 নিলেও ক্যালকুলেশন সোজা হয়ে যায়, আর পূর্ণ সংখ্যা নিলে তো ক্যালকুলেশন সোজা হবেই। তো আমরা ওই টেকনিকটা একটু অবলম্বন করি। যেমন 3.8 এর যদি পূর্ণ সংখ্যায় নাও তাহলে কি 4, তাহলে আমাদের, আমি একটু এটা একটু ফ্রেশ এখানে তুলি ক্যালকুলেশনটা, ক্যালকুলেশনটা আসলো √2 ইন্টু 3.8 আমি পূর্ণ সংখ্যা নিয়ে 4 করে ফেললাম, আর 3000কে লেখা যায় কি 3 ইন্টু 10³ আর তার সাথে কি আরেকটা 10³ আছে। ওকে, তাহলে আমাদের যে জিনিসটা আছে সেটা হইলো 4 2 8, 8 3 24, আর তার সাথে এই 10³ গুণ করার পরে 10⁶ হইল। তাহলে রুট থাকা মানে কি 24-এর উপরেও রুট আছে আর 10⁶-এর উপরেও রুট আছে, তাহলে আমাদের √24 ইন্টু 10³, তাই না? এখন দেখো 5-এর স্কোয়ার করলে কত হয়, 25, তাহলে আমরা 24-এর মানে 25কে যদি রুট করি তাহলে 5 পাবো, তাহলে 24কে যদি রুট করি তাহলে 5-এর চেয়ে কম সংখ্যাই তো একটা কিছু পাবো, তাই না? তাহলে 5-এর কাছাকাছি কি আছে আমরা একটু দেখি। 9.7 5-এর চেয়ে অনেক দূরে, 4.77, দ্যাট ইজ দ্য রাইট, 5-এর সবচেয়ে কাছাকাছি। বাকি দুটো অপশনও দেখো, 3.77 5-এর চেয়ে অনেক দূরে, 11.2 5-এর চেয়ে অনেক দূরে, তাহলে 5-এর কাছাকাছি আছে কি 4.77। তাহলে আমরা দেখো ওই যে ক্যালকুলেটর কইরা তুমি দেখবা যে রুট মানে বর্গমূল করার অনেকগুলো ট্রিক শিখাবে, এই সংখ্যাটার এককের ঘরে এত দ্বারা ভাগ করো, দশকের ঘরে অমুক দ্বারা ভাগ করো, এগুলো আমাদের শেখার দরকার নেই। আমাদের তো 4টা অপশন আছে, আমরা কোনো মতে গেস করতে পারলেই হয়, তাই না? তো ওই ক্যালকুলেটর ছাড়া সলভ করার এই একটা টেকনিক যদি ধরতে পারো এবং প্রত্যেকটা কোশ্চেন এটা দ্বারা মিলবে। ঢাকা ভার্সিটির আমি একটা কোশ্চেন পারি না এই টেকনিকটা ছাড়া, মানে টেকনিকটা দিয়া, বাকি যে কয়টা কোশ্চেন আমি একদম লেটেস্ট সাল পর্যন্ত ওই আমি আমার মানে ক্ষেত্রে বলতেছি, আমি একদম 2001 সাল পর্যন্ত একদম আমাদের 20 সাল পর্যন্ত তো করছি, আর পরবর্তীতে আমি যখন তোমাদের পড়ানো শুরু করছি তখন যে একদম লেটেস্ট সাল পর্যন্ত ওগুলোও করে দেখছি। প্রত্যেকটা কোশ্চেনই এইটা দ্বারা করা সম্ভব, তাই আমি কনফিডেন্স, বুঝছো? তো যেটা বলতেছিলাম, এই একটা টেকনিক একটু ধরো। আর একটা জিনিস তোমাকে একটু আবার হাইলাইট করে দিই, আমি বলছিলাম না যে মেডিকেলের সিম্পল ইকুয়েশন দিয়েই ছোট ম্যাথ দিবে, বাট আমরা যে ইকুয়েশনটার সাথে সচরাচর অভ্যস্ত
সেইটার অন্য একটা ফর্ম দিতে পারবে। যেমন আমরা এসকেপ ভেলোসিটির এই ইকুয়েশনটার সাথে সচরাচর অভ্যস্ত, কিন্তু আমাদের কোন ফর্মুলাটা ব্যবহার করা লাগলো? এই ফর্মুলাটা। ওকে, তো প্রত্যেকটা ইকুয়েশনের অল্টারনেটিভ যে ছোট রূপটা সেইটা আমাদের একটু শিখতে হবে, এগুলো কিন্তু মেডিকেলে দেয়। নিচের কোন ভেক্টরটি বিনিময় সূত্র? তাহলে বিনিময় সূত্রটা কি? বিনিময় সূত্র হইল এ ভেক্টর যোগ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর যোগ এ ভেক্টর। তাহলে এই ধর্মটা আমাদের আছে কোথায়? ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইজ ইকুয়ালস টু ভেক্টর কিউ প্লাস ভেক্টর বি। তাহলে বি নাম্বারটা। তো এর পাশাপাশি কি পড়া লাগবে? এর পাশাপাশি যেটা পড়া লাগবে সেটা হলো আমাদের বাকি ভেক্টরের ধর্মগুলা কি। যেমন এরকম একটা ধর্ম আছে না, ভেক্টর এ যোগ ভেক্টর বি যোগ ভেক্টর সি, এই দুটার আগে যোগ করবা তারপর সি সে যোগ করবা। আর একটা আছে ভেক্টর এ যোগ বি যোগ সি। এটা কি ধর্ম? এটা হলো ভেক্টরের সংযোজন ধর্ম। প্রথমটা ছিল বিনিময় ধর্ম, আরেকটা যেন কি ধর্ম আছে আমার খেয়াল করতেছে না। তো তোমাদের একটু দেখে নিও যে ভেক্টরের যে ধর্মগুলা, যে এই জিনিসটাকে ভেক্টরের কোন ধর্ম বলে, এই জিনিসটাকে ভেক্টরের কি ধর্ম বলে, এই জিনিসটার ভেক্টরের কি ধর্ম। ও আরেকটা আছে বন্টন ধর্ম মনে হয়, হ্যাঁ বন্টন ধর্ম মনে হয়। ভেক্টর এ প্লাস বি তার সাথে গুণ করলে ভেক্টর সি, এরকম কিছু মনে হয়। তো বন্টন ধর্ম বলতে একটা জিনিস আছে, তো ওই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। 29, পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্কসূচক সমীকরণ কোনটি? পর্যায়কাল আর বল ধ্রুবক, তাহলে আমরা জানি টি ইজ ইকুয়ালস টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জি। আর একটা ফর্মুলা কিন্তু আছে টোয়াইস বাই রুট ওভার এম বাই কে। এই কেটাই হলো বল ধ্রুবক। তাহলে টি এর সাথে সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে বর্গমূলের ব্যস্তানুপাতিক কোনটা? টি প্রপোর্শনাল টু 1 বাই স্কোয়ার রুট কে, বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে ইকুয়েশন এইটা সবাই জানে, কিন্তু প্রশ্নটা করলো এই ইকুয়েশনকে ডিপেন্ড করে। ওকে, দেখতেছো বারবার একরকম টাইপের প্যাটার্ন পাওয়া যাচ্ছে। কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করে? তো এটার অ্যান্সার হইল কোপারনিকাস। ওকে, এটা একটু মুখস্থ ডাটা, বই থেকে একটু বের করে দেখো। বিশেষ করে 6 অধ্যায়ের যে বিজ্ঞানীগুলোর যে অবদান, কোন বিজ্ঞানী পৃথিবীকে ফার্স্টে উপবৃত্তাকার বলছে, কোন বিজ্ঞানী বলছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই ধারণাগুলো আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। কিছু কিছু মানে অ্যাকচুয়ালি আমাদের ইসে কিন্তু একটা নির্দেশনা আছে, যে আমি যতটা জানি যে বৈজ্ঞানিক যে ইগুলা সেগুলা আসে না, বাট কয়েক সালে আসছে, ওইটার ভিত্তিতে তোমাদের যে কোচিং সেন্টারগুলোতেও পড়াবে। তো আমিও বলবো যে বিজ্ঞানীদের অত ইন ডিটেলসে না পড়লেও তোমাদের হলো কিছু কিছু বিজ্ঞানীদের মানে কিছু কিছু অধ্যায়ের বিজ্ঞানী যেগুলো পরীক্ষা আগে আসছে, ওই সব বিজ্ঞানীদের এগুলো একটু মনে রাখতে পারো ফিজিক্সের জন্য। যেমন বললাম যে 6 অধ্যায়ের যে বিজ্ঞানীগুলো আছে, যেমন 6 অধ্যায়ের কী কী থাকতে পারে, যে কোপারনিকাস সূর্যকেন্দ্রিক তত্ত্ব দিছে, তারপর হলো আর আছে টলেমি হলো যে ভূকেন্দ্রিক তত্ত্ব দিছিল, কেপলার বলছিল যে বৃত্তাকার না, ওই যে গ্রহগুলোর গতিপথ বৃত্তাকার না উপবৃত্তাকার। এরপর আছে গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। আমার আপাতত এই কয়টাই মনে পড়তেছে, বাট তোমরা একটু বই থেকে বের করে এই 6 অধ্যায়ের বিজ্ঞানীদের নামগুলো একটু মুখস্থ রাখতে পারো। একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10, প্রকৃত মান 10.4, পরিমাপের শতকরা ত্রুটি কত? তো পরিমাপের শতকরা ত্রুটিটা হইল প্রকৃত মানকে আমি পি বললাম, মাইনাস তুমি প্রাপ্ত মান ডিভাইডেড বাই প্রকৃত মান, পি মাইনাস আর ডিভাইডেড বাই পি, প্রকৃত মান মাইনাস প্রাপ্ত মান ডিভাইডেড বাই প্রকৃত মান। তাহলে প্রকৃত মান পাইলা 10 আর প্রাপ্ত মান পাইলা হইল 10, সরি প্রকৃত মান 10.4, সরি প্রকৃত মান 10.4, প্রাপ্ত মান 10 আর প্রকৃত মান 10.4। তাহলে এইটা করলে যে অ্যান্সার সেটা হলো পরিমাপের শতকরা ত্রুটি। তো এটা একটু বের করি। তো
তাহলে উপরে 0.4, নিচে 10.4। তাহলে এইটাকে যদি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা বাইর হয় 4 ডিভাইডেড বাই 104, 2 দ্বারা কাটাকাটি করলে উপরে কত হবে? আচ্ছা, এটা তো 4 দ্বারাই মনে হয় যায়। 4 দ্বারা যদি 104কে 4 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কত হয়? 4 দুগুণা 8, নিচে 2, 4 আটা 24, মানে 1/28। আমার ক্যালকুলেশনে একটু ভুল টুল থাকতে পারে, ক্ষমা করে দেখো। তাহলে 28কে যদি তুমি একে নাও তাহলে 0.0 আসলো, একটা 0 দিলে 0 আসলো। 28 কয়বার যায়? এটার মধ্যে 3 বারের মতো। তাহলে 3 পয়েন্ট সামথিং এর অ্যান্সার কি আসে? আচ্ছা, সি নাম্বার। আচ্ছা, 3 পয়েন্ট, একটা আছে 3.8 আর একটা আছে 3.84। তাহলে আমরা আরেকটু দেখবো, কেন কি আমাদের দুইটা অপশন খুব কাছাকাছি। তাহলে 28টা যদি 3 বার দেয় তাহলে কত? 3 8 24, 4 হাতে আমার 2, 3 দুগুণা 6, 2 8 84, 84 না 90, হ্যাঁ ঠিক আছে 84। তাহলে 16 যদি হয় তাহলে দশমিকের জন্য একটা 0। এরপরে আমরা দেখব 28 আমাদের 4 বার, হ্যাঁ 28 গুণ 4 দিলে কত হয়? 4, 4টা 32, 2 হাতে আমার 3, 4 2 8, 8 আর 3 11, 112। ও সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো আমরা অ্যাপ্রক্সিমেশন কইরা দেখলাম যে 3.84 এর কাছাকাছি হবে, মানে 3.8 এর উপরেই চলে যাচ্ছে। ওই দেখো তোমার 160 আর ওইখানে হলো 28, তার মানে কি 8 এর কাছাকাছি চলে যাচ্ছে, তাই না? 84। তাহলে 3.8টা আমাদের হবে না। ওকে, তো এরকম করে তুমি চেক করে দেখতে পারো। আমি কিন্তু পুরো ক্যালকুলেশন করিও না, তার মধ্যে কিন্তু 3.84 বুঝে গেছি। কোনো গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে ওই গ্যাসের ত্বরণের কি পরিবর্তন হয়? তাহলে ত্বরণ জিনিসটা আমরা কি জানি? ত্বরণ হইল বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাই না? তাহলে আপেক্ষিক বেগ যদি বাড়তে থাকে, কোনো গ্যাসের আপেক্ষিক বেগ যদি বাড়তে থাকে তাহলে কি ত্বরণটাও কি বাড়া যাবে না? তাহলে ত্বরণটা কি বৃদ্ধি পাবে। সি নাম্বার অ্যান্সার। এইসব কোশ্চেনগুলো আসলে বেসিক টেস্ট করছে, যে বই থেকে আলাদা খুঁজে এই রিলেটেড কি হইতে পারে তা ভাবার দরকার নেই। নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে? ওকে, তাহলে একটা আদর্শ গ্যাসের ক্ষমতা বলতে ওই আদর্শ গ্যাসটা দিয়ে কতটুকু কাজ করা যাইতে পারে সেইটা নির্ভর করে, তাই না? তো একটা আদর্শ গ্যাসের ক্ষমতা হইল তার মধ্যে টোটাল কতটুকু শক্তি সঞ্চিত আছে, এরকম কিছু দ্বারা ক্ষমতাটাকে যাচাই করা হয়। তাহলে কোনো একটা আদর্শ গ্যাসের শক্তিকে যদি এক পারমাণবিক হয় 3/2 কেটি দ্বারা আমরা প্রকাশ করি না? 3/2 এক পারমাণবিকের জন্য, অথবা F/2 কেটি, হাফ কেটি, সরি F/2 কেটি, তাই না? তাহলে আমরা দেখতেছি যে শক্তিটা ডাইরেক্ট প্রপোর্শনাল টু তাপমাত্রা। তাহলে ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে? তাপমাত্রা। ইকুয়েশন দিয়ে আমরা অ্যান্সারগুলো করে ফেলতে পারতেছি। নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়? এটা খুব ফেমাস কোশ্চেন, আর এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। কোন বলগুলো সংরক্ষণশীল, কোন বলগুলো অসংরক্ষণশীল। বিশেষ করে ঘর্ষণ বল, এটা অসংরক্ষণশীল, মানে আমাদের একদম মুখস্থ কথা। ঘর্ষণ বল আমাদের অসংরক্ষণশীল বল। তো এখানে আমাদের কোথায় ঘর্ষণ বল আছে সেটা আমরা একটু দেখি। এটা আমাদের সংরক্ষণশীল বল, স্প্রিং বল। অভিকর্ষ বলও সংরক্ষণশীল বল, বৈদ্যুতিক বলটাও সংরক্ষণশীল বল। তাহলে আমাদের অ্যান্সারটা সি। তো আলাদা করে ঘর্ষণ মানে সংরক্ষণশীল বলগুলোর উদাহরণ, আলাদা করে অসংরক্ষণশীল বলগুলোর উদাহরণ মুখস্থ রাখার দরকার নাই। আমি সংরক্ষণশীল বলগুলো উদাহরণ মুখস্থ রাখতাম, যে এই 3টে বল আছে না, এই 3টে বলই সংরক্ষণশীল বল। বইয়ের উদাহরণে দেখবা যে এই 3টা বলের কথা বলা আছে, স্প্রিং বল, অভিকর্ষ বল, বৈদ্যুতিক বল। বাদ বাকি যা থাকবে সব অসংরক্ষণশীল বল, ঠিক আছে? তো হয় তুমি সংরক্ষণশীল বলের উদাহরণগুলো মুখস্থ রাখবা, অথবা তুমি অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো মনে রাখবা। তবে আমার সাজেশন থাকবে সংরক্ষণশীল বলের উদাহরণ মনে রাখার চেয়ে অসংরক্ষণশীল বলের উদাহরণ মনে রাখা বেটার। ওকে, ওখানে মানে ঘর্ষণ বল আর একটা জানি কি বল আছে, আমি অবশ্যই এই 3টা মনে রাখতাম কেন জানি। তরলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটির প্রভাব নেই? তো এটা আমাদের মুখস্থ একটা পড়া।
চাপের প্রভাব নেই। পৃষ্ঠটানের উপরে কিন্তু তাপমাত্রার প্রভাব অবশ্যই আছে। দূষিতকরণ করলেও যদি একটা পানির মধ্যে যদি বেশি বা একটা তরল পদার্থ বেশি দূষিতকরণ করো তাহলে পৃষ্ঠটান চেঞ্জ হবে, তো এটাও হবে না। আর দ্রবীভূত বস্তুর উপস্থিতি, এই দূষিতকরণ করাও আর দ্রবীভূত বস্তুর উপস্থিতি মানে বাইরে থেকে এক্সট্রা পদার্থ দাও তাতেও প্রভাব ফেলবে। তাহলে চাপ জিনিসটার উপর কিন্তু মানে পৃষ্ঠটানের উপর চাপের কিন্তু কোনো প্রভাব নেই। তাহলে তোমার এই পৃষ্ঠটানের উপরে কি কি প্রভাব বিস্তার করে একটা মানে পুরো একটা পৃষ্ঠা আছে, এইখান থেকে শুরু হয়। আর আমাদের বইটা যখন ছিল এখান থেকে শুরু হয় আর এই পৃষ্ঠা আছে, তো ওই পৃষ্ঠাটা একটু পড়বা যে কোন কোন জিনিসের উপরে পৃষ্ঠটানের প্রভাব আছে কোনটার উপরে নেই। আর এটা অ্যানালজিক্যালি তুমি ভাবলেও পাওয়া যায়। শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়? শব্দের উপরিপাতন নীতি, তো এইটার অ্যান্সারটা হলো স্বরকম্প। দুইটা শব্দের উপরিপাতন নীতিটা কি? ওয়েভ ইন্টারফারেন্স। তো ওয়েভ ইন্টারফারেন্সে আমাদের যখন দুইটা তরঙ্গ আইসা মিলিত হয় তখন যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় সেইটা হলো আরেকটা কম্পাঙ্কে বা আরেকটা বিস্তারে তোমার নাড়াচড়া করে। ওকে, তো এই জিনিসটাই হলো স্বরকম্পে ঘটে বা অনুনাদে ঘটে, যে তখন দুইটা ওয়েভ আইসা মিলিত হয়ে আরেকটা নতুন ওয়েভের সৃষ্টি করে। তো এটার অ্যান্সার হলো স্বরকম্প। তো এর পাশাপাশি তোমরা এই মুক্ত কম্পনের বৈশিষ্ট্য, পরবশ কম্পনের বৈশিষ্ট্য, অনুনাদ এগুলোর বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। তোমরা কিন্তু অলরেডি পরবশ কম্পনের একটা অবজেক্টিভ পাইছো, স্বরকম্পের অবজেক্টিভ পাও নাই, বাট ওই যে ত্রয়ীর অবজেক্টিভটা পাইছো। তারপর আরেকটা অবজেক্টিভ পাইলে কি F1/F2 অনুপাতকে কি বলে, শুরুবিরাম। তো ওইখান থেকে বুঝতেই পারতেছো যে ওইখানের মুখস্থ পড়াগুলো একটু বেশি, আবার ওগুলো পরীক্ষা আসতেও আছে, তার মানে ওগুলো আমাদের পড়তেই হবে কষ্ট করে হইলেও। একটি বন্দুকের গুলি কোন কাঠের তক্তার মধ্যে 0.56 মিটার প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়? গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করতে পারবে? তো এটার জন্য আমাদের একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হইলো যখন একটা গুলি একটা তক্তার মধ্যে এত মিটার প্রবেশ করার পর এত বেগ হয়েছে এরকম টাইপের যখন কোশ্চেনটা থাকবে, তখন আর কতটি তক্তা আর কতখানি প্রবেশ করতে পারবে সেইটার এটা হইল S ইজ ইকুয়ালস টু x ইজ ইকুয়ালস টু S ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। একটা শর্টকাট টেকনিক, এটা একটু মুখস্থ করতে হবে। এই x এর পরিচয় হইল আর কতখানি যাইতে পারবে। আর আমি আরেকবার বলি, x এর পরিচয়টা কি? আর কতখানি দূরত্ব সে যেতে পারবে। s এর পরিচয়টা হইল যতটুক প্রবেশ করছে, আর n এর পরিচয় হইল আদিবেগ ডিভাইডেড বাই পরিবর্তী বেগ। এটা একটু মনে রেখো, আদিবেগ ডিভাইডেড বাই পরিবর্তী বেগ। পরিবর্তী বেগ ডিভাইডেড বাই আদিবেগ কিন্তু না। ওকে, তাহলে আমরা একটু ডেটাগুলো বসাই, তাহলে তোমাদের সূত্রটা ক্লিয়ার হবে। যে 0.56 সেন্টিমিটার প্রবেশের পর বেগটা অর্ধেক হইছে, তার মানে এস এর মান হইল 0.56। তো এইখানে দেখো আদিতে বেগ একটা ভি ছিল, 0.56 যাওয়ার পর বেগটা অর্ধেক হয়েছে, তাহলে আদিতে বেগটা যদি ভি আর পরিবর্তিত বেগটা কি, তাইলে 2v মাইনাস 1। আদি বেগ ডিভাইডেড বাই আমি 2v লিখলাম কেন, এখানে হাফ ভি হবে, অর্ধেক হয়েছে না, পরিবর্তিত বেগটা কি হাফ ভি। ওকে, ভিভি কাটা গেল, 1/2 মানে কি 2 স্কোয়ার আছে। তাহলে অ্যান্সারটা কী হবে, 0.56 ডিভাইডেড বাই 4 মাইনাস 1। এই হাফরে আবার স্কোয়ার করলে কি হবে, মানে 1/2কে স্কোয়ার করলে 4 হবে। তাহলে 0.56 ডিভাইডেড বাই 3। তাহলে এটার অ্যান্সার কী হবে দেখো, 5 আর 6 যোগ করলে কত হয় 11, যেটা 3 দ্বারা ডাইরেক্ট বিভাজ্য নয়। তা আমরা 0.56কে অ্যাপ্রক্সিমেটলি 0.57 ধরি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন 57-রে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 3 একবার 3, 2 আর 7, 3 নং 27। তার মানে 0.19-এর চেয়ে একটু কম, যেন 0.56-রে আমরা 0.57 ধরছি না, তার মানে কি
0.19 চেয়ে একটু কম, তাহলে 0.19 চেয়ে একটু কম কাছাকাছি সবচেয়ে কোনটা আছে? 0.875, 0.875। এই এক এটা তো হবেই না, কারণ এটা তো 1.86, 18 এটা তো হবেই না। এই দুইটা আছে এই 0.19 চেয়ে কমে, তো এইটা একটু বেশি দূরে আর এইটা অনেক সবচেয়ে কাছে, তার মানে অ্যান্সারটা বি। দেখছো যে ক্যালকুলেটর ছাড়া কীভাবে আমরা ক্যালকুলেশনগুলো করতেছি, কোনো এক্সট্রা কোনো মানে কিছু শেখাই লাগতেছে না। একটি সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, এর কম্পাঙ্ক কত? আমরা জানি কি কম্পাঙ্ক হইল পর্যায়কালের ইনভার্স, তার মানে কি 0.5 হার্টজ। কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 4:5 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত? ওই এক টাইপের ইকুয়েশন, t = twice by √L/g। তো এখান থেকে আমরা কি পাই? T2/T1 = √L2/L1। তাহলে L2/L1 কে কি লেখা যাবে? L2/L1 = T2/T1 এর স্কয়ার। তাহলে 4:5 হলে এটা কি হবে? 16:25 স্কয়ার করে দিলেই হবে, দ্যাট ইজ অ্যান্সার বি। ওকে, 40। একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে এর প্রান্তের কৌণিক বেগ কত? ওকে, এটা আসলে কৌণিক বেগ না, কৌণিক বেগ তো সব জায়গায় একই থাকবে, এটা আসলে রৈখিক বেগ হবে। এটা কৌণিক বেগ না, এটা হবে রৈখিক বেগ। কত? প্রান্তের রৈখিক বেগ কত? কৌণিক বেগ বললে প্রত্যেকটা পয়েন্টের কৌণিক বেগটা সেম, কিন্তু রৈখিক বেগটা ভিন্ন। কৌণিক বেগটা হলো টুয়াইস পাই বাই মিনিটের কাটার জন্য 3600, আর রৈখিক বেগ বললে টুয়াইস পাই r/t। তো যেটা বললাম যে কোশ্চেনটা হবে কৌণিক বেগ না, প্রান্তের রৈখিক বেগ কত। তাহলে এই মিনিটের কাটা, ঘন্টার কাটা, এরকম কোশ্চেনগুলো যখন থাকবে তখন মনে রাখবা পর্যায়কাল বের করার জন্য সেকেন্ডের কাটার জন্য টি এর মান হবে 60 সেকেন্ড। 60 সেকেন্ড পরে সেকেন্ডের কাটা আবার তার পজিশনে ব্যাক করে। মিনিটের কাটার জন্য টি এর মান হবে 1 ঘন্টা, দ্যাট ইজ 3600 সেকেন্ড। ঘন্টার কাটার জন্য টি এর মান হবে 12 ঘন্টা। 12 ঘন্টার পর কিন্তু ঘন্টার কাটাটা আবার তার জায়গায় ফিরে আসে, তার মানে 12 × 3600। এটা তো আই গেস বুঝতে পারছো, তাই না? যে তুমি একটু চিন্তা করো, সেকেন্ডের কাটা এখানে আসে, তাহলে কি 1 মিনিট পর সেকেন্ডের কাটা আবার ওইখানে চলে আসবে না, মানে 60 সেকেন্ড। আবার মনে করো মিনিটের কাটা এইখানে আসে, তো মিনিটের কাটা কি 1 ঘন্টা পর আবার ওইখানে চলে আসবে না, তার মানে কি 3600 সেকেন্ড। আর ঘন্টার কাটাটার কথা চিন্তা করো, 12টায় আসে, আবার কি 12 ঘন্টা পর আবার সে 12টায় যাবে, তাই না? তো ঘন্টার কাটার জন্য টি এর মান 12 × 3600। তাইলে প্রান্তের রৈখিক বেগটা কত হবে মিনিটের কাটার জন্য? টুয়াইস পাই, আর এর মানটা কত দেওয়া আছে? 18 সেন্টিমিটার, 18/100, আর টি এর মানটা হলো 3600। ওকে, তাহলে সেম আমাদের ক্যালকুলেশন আসছে, আমরা একটু করি ক্যালকুলেশনটা। তো এখানে 18 × 2 মানে কি 36, আর নিচে কত? 36 × 10⁻, এইখানে একটা 10 স্কোয়ার, এখানে একটা 10 স্কোয়ার, মানে কি 10⁻4, আর উপরে একটা পাই আছে, তাই 36 কাটা গেল, তাহলে পাই × 10⁻⁻4 মানে 3.1416। তো 10⁻⁻4 দিয়ে আমাদের এখানে সব মানে সবগুলো বা সাইডটা সেম, এইখানে ডিফারেন্স, তাহলে যেখানে 10⁻⁻4 আছে ওইটা আমাদের অ্যান্সার, দ্যাট ইজ সি। ওকে, সেকেন্ডের কাটার কৌণিক ত্বরণের মান কত? সেকেন্ডের কাটার কৌণিক ত্বরণের মান কত? তাইলে আমাদের সেকেন্ডের কাটা না, মিনিটের কাটা না, ঘন্টার কাটা না, সবগুলোই কি একটা সমকৌণিক বেগে যায়। আর সমকৌণিক বেগে যদি যায় তার কি কৌণিক ত্বরণ বলতে কোনো কিছু থাকে না, তার মানে এটা বেসিক কোশ্চেন। তো এটা হলো 0, কৌণিক ত্বরণের মানটা 0, কৌণিক বেগের মান আছে, কৌণিক ত্বরণের মানটা 0। একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক সমান একক কৌণিক বেগ, তার মানে কি তার ওমেগার মান 1, জড়তার ভ্রামক সমান। ও আচ্ছা, তাহলে আমরা জানি জড়তার কৌণিক বেগটা 1 আর তার জড়তার ভ্রামক হলো ধরলাম I।
তাহলে আমরা একটু টেস্ট করি যে জড়তার ভ্রামক আর নিচের কোন রাশিটা সমান হয়। তাহলে কৌণিক ভরবেগ যেটা হলো এল, এল ইজ ইকুয়াল টু আমরা জানি কি কৌণিক ভর আই এবং কৌণিক বেগ ওমেগার গুণফল। কৌণিক ভরবেগ মানে কি কৌণিক ভর আই এবং ওমেগার গুণফল। তাইলে আই তো আই এর জায়গায় আছে আর ওমেগার মানটা কত 1, তার মানে আমরা কি পাইতেছি এল ইজ ইকুয়াল টু আই। তাইলে কৌণিক ভরবেগটাই কিন্তু জড়তার ভ্রামকের সমান হয়ে গেছে, বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়ে গেছে কৌণিক ভরটাই। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ। কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়, এখানে শক্তির রূপান্তর কি হয়েছে? তাহলে তুমি একটু দেখো কয়লার মধ্যে আমাদের কি বিভিন্ন টাইপের বন্ধন টন্ধন আছে, ওই বন্ধনগুলো ভাঙতেছে, তা থেকে শক্তি পাইতেছি, তার ফলে আমাদের এটা কি হইতেছে তাপ পাইতেছি। রাসায়নিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। তো এরকম আসলে এগুলো মুখস্থ না করলেও হয়, 5 অধ্যায় ওইটা যদি খুলে তুমি একটু নিজে নিজে চিন্তা করো, এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো তুমি একটু নিজে নিজে চিন্তা করলে তোমার মনে থাকবে। তো এখান থেকে একটু দেখে নিও 5 অধ্যায়ের এখানে রূপান্তরগুলো আছে। ভি বেগে একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারলে টুয়াইস বি ভেগে কতটি তক্তা ভেদ করতে পারবে? তো এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের একটা শর্টকাট আছে, সেইটা হইল তক্তার সংখ্যা ইজ ইকুয়ালস টু বেগের স্কোয়ার। ওকে, তাহলে ভি বেগে যদি একটা তক্তা ভেদ করতে পারে তাহলে টুয়াইস ভি বেগে কয়টা তক্তা ভেদ করতে পারবে? মনে করো ভি বেগে ভেদ করতে পারছে একটা তক্তা, তাহলে এই সম্পর্কতে বেগ স্কোয়ার ইজ ইকুয়ালস টু তক্তা। তাহলে যখন 2v যদি থাকবে তখন মনে করো এক্সট্রা তক্তা ভেদ করতে পারবে। তাহলে এই দুটো যদি ভাগ করে দাও তাহলে কি x ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়ালস টু 4। তার মানে কি 4টা তক্তা ভেদ করতে পারবে। এই শর্টকাটটা একটু মনে রাখবা, যদি এরকম অঙ্ক থাকে ভি বেগে যদি একটা তক্তা ভেদ করতে পারে তাহলে 2v বেগে কতটা তক্তা ভেদ করতে পারবে, তখন মনে রাখবা যে জাস্ট স্কোয়ার করে দিলেই হবে আমাদের। 30 মিটার উচ্চতা থেকে পড়ন্ত বস্তু কত মিটার পতিত হলে এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? ওকে, তাহলে এইটা মনে করো গ্রাউন্ড, এই গ্রাউন্ডের 30 মিটার উপরে একটা বস্তু আছে। তো আমি চিন্তা করলাম সে যখন x মিটার পতিত হবে তখন তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে x মিটার যখন সে নামছে তখন তার গতিশক্তিটা কি হাফ এম ভি স্কোয়ার, আর তখন তার বিভব শক্তিটা কি এম জি। সে ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতে আছে, x মিটার যদি নামে তাহলে 30 মাইনাস এক্স, তাই না, এম জি 30 মাইনাস এক্স। তাহলে এইখানে বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাইলে গতিশক্তিটা ইজ ইকুয়ালস টু এই বিভব শক্তিটার দ্বিগুণ হবে। ওকে, তো এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এই এম আর এই এম কাটাকাটি গেল, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী জানি ইউ স্কোয়ার প্লাস 2GS। তাইলে হাফটাকে আমরা ডান সাইডে নিয়ে যাই, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আদি অবস্থা থেকে যেহেতু পড়তেছে তাহলে ইউ এর মান 0, তাহলে 2 ইন্টু জি ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 4 ইন্টু জি ইন্টু 30 মাইনাস এক্স। তাহলে উভয় পক্ষ থেকে জি কাটাকাটি গেল, এই 2 যদি এখানে আসে তাহলে হাফ হয়ে যাবে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 60 মাইনাস টুয়াইস এক্স, তাইলে থ্রাইস এক্স ইজ ইকুয়ালস টু 60, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি 20। অ্যান্সার হলো এ, এক্স ইজ ইকুয়ালস টু 20। সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার পর্যায়কাল এর বল ধ্রুবকের। তাহলে ওই সেম কোশ্চেন, এটা আমরা আগেও করছি, টি ইজ ইকুয়ালস টু টুয়াইস বাই রুট ওভার এম বাই কে। তাহলে বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ ডি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র কোনটি? তো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা যেটা ছিল, কোনো বস্তুর উপরে আরোপিত বল এর ভরবেগ পরিবর্তনের সমানুপাতিক, এটা ছিল নিউটনের
অ্যাকচুয়াল সূত্র, যেটা থেকে আমরা পরবর্তীতে এই ফর্মুলাটাও পাইছিলাম, মানে ডেভেলপ করা যায় যদি ভরের পরিবর্তন না থাকে তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ হয়। তা আমরা প্রথমে কি লিখছে, ভেক্টর পি সমানুপাতিক কে এম ভেক্টর এফ, না এরকম কিছু বলে নাই, ভেক্টর পি ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভেক্টর এফ, না এরকমও কিছু বলে নাই, এফ ইজ ইকুয়ালস টু এম এ। হ্যাঁ, এটা আংশিকভাবে সত্য হইতে পারে। আর ডি নাম্বার বলছে ডি, আচ্ছা ডি ভেক্টর পি মানে ডিপি বাই ডিটি সমানুপাতিক ভেক্টর এফ। আচ্ছা, এইটা একদম পারফেক্ট, এটা হবে। তো এইখানে একটা জিনিস একটু দেখো, এখানে কিন্তু ইনডাইরেক্টলি অপশন সিটাকেও কারেক্ট ধরা যায়, অপশন ডিটাকেও কারেক্ট ধরা যায়। বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু ভেক্টর মানে ডি নাম্বার যে অপশনটা ডিপি বাই ডিটি সমানুপাতিক ভেক্টর এফ, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি নিউটন বলছিল, যেখান থেকে পরবর্তীতে ডেভেলপ করা যায় যে ভরের যদি পরিবর্তন না থাকে তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম এ হয়। তো এটা একটা কন্ডিশন অনুযায়ী এইটা থেকে এইটা পাওয়া যায়, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট ধরলে আমরা ডিটা কি ধরবো। তো এরকম কিন্তু হইতে পারে যে দুইটা অ্যান্সারই কারেক্ট, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েটটা তোমার একটু বুঝতে হবে, যেখানে এইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা কি কিন্তু কারেক্ট ধরা হবে। ওকে। 48, কোয়ার্টস কোন ধরনের বস্তু? কোয়ার্টস হলো আমাদের সমদিকধর্মী। কোয়ার্টসের মধ্যে কণাগুলো এরকম থাকে, এ একটা ডট, এ একটা ডট, মানে সমান দূরত্ব নিয়ে এই ডটগুলো থাকে, প্রত্যেকটা দূরত্ব কি সমান থাকে। তো এইটা কিন্তু আমাদের সমদিকধর্মী। তো সরি অসমদিকধর্মী। এই দূরত্বটা যেটা বলতেছিলাম কোয়ার্টসের ক্ষেত্রে এই দূরত্বগুলো কিন্তু সমান থাকে না, এই যে ওর কোয়ার্টসের যে কণাগুলো, তো ওর জন্য ওইটা হবে অসমদিকবর্তী। তো বই খুললে এরকম সমদিকধর্মীর কী কী উদাহরণ আছে, অসমদিকধর্মী কী কী উদাহরণ আছে, এটা একটু পড়ে নিতে হবে, মুখস্থ পড়া। এ ইজ ইকুয়ালস টু 1/5 আই ক্যাপ হলে এর বিপ্রতি ভেক্টর কত? তো বিপ্রতি ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, মানটা তার আদিমানের 1 মানে মান যদি এক্স হয় বিপ্রতি ভেক্টরে 1/x হবে মান হিসাবে। তাইলে আমাদের এইখানে যদি মানটা যদি -1/5 হয়, বিপ্রতি ভেক্টর হলে -5/। ওকে, দ্যাট ইজ অ্যান্সার এ। তো 50 নম্বরে চলে যাই। ফ্যারাডে পার মিটার নিচের কোন কিসের একক? ওকে, তো এরকম আনকমন এককগুলো কিন্তু একটু ঝামেলা, পরীক্ষার হলে হঠাৎ করে মনে আসে না যে কোন ইকুয়েশন দিয়ে আমরা এইটা পেতে পারি। তো একটু চিন্তা করে দেখো, আমরা সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে এরকম একটা ফর্মুলা পড়ছি না, সি ইজ ইকুয়ালস টু এপসাইলন এ বাই ডি, তাই না? তো ওইখান থেকে তুমি ধারণা পাবা। দেখো, সি এর একক হইল ফ্যারাডে, এর একক হইল মিটার স্কোয়ার, আর ডি এর একক হইল মিটার। তাইলে এপসাইলন ইজ ইকুয়ালস টু কী পাবা, মানে এপসাইলনের এককটা কী পাবা, ফ্যারাডে ডিভাইডেড বাই মিটার স্কোয়ার ইন্টু মিটার। তার মানে কি ফ্যারাডে পার মিটার পাবা না, ফ্যারাডে পার মিটার। তাইলে ফ্যারাডে পার মিটার কিসের একক? এটা হইল ভেদনযোগ্যতার একক। এটা কিসের একক? ভেদনযোগ্যতা। আর আপেক্ষিক ভেদনযোগ্যতার কিন্তু কোনো এককই নেই। আপেক্ষিক ভেদনযোগ্যতা হইল এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, যার কোনো একক নাই। ওকে, তো ফ্যারাডে পার মিটারটা হইল ভেদনযোগ্যতার একক। ওকে,